ওকে, আমরা আজকে প্রেজেন্ট রাখতেছি না, আজকের এবং আগামীকালকে আহ, ঈদের পর পরে আমরা আবার প্রেজেন্টটা স্টার্ট করব। তো আজকের আমাদের প্রত্যেকটা ক্লাসই মানে ইম্পর্টেন্ট ক্লাস থাকবে আর কি। এসকিউএল ক্লাসটা যারা একটা ক্লাস বা দুইটা ক্লাস মিস দিবেন তাদের খুব অসুবিধা হবে রিক্যাপ করতে, ঠিক আছে? বা যারা বুঝতে পারবে, যারা টেকনিক্যাল মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা। লাস্ট ক্লাসে আমরা সাপ্লাই চেইন নিয়ে কাজ করছিলাম। আমাদের যে এক্সিস্টিং যে ডেটাবেজের আর্কিটেকচার আছে ওইটার উপর নির্ভর করে আহ, আমরা ডাটাবেজ ক্রিয়েট করছি, পরে ডাটাবেজের ভিতরে আমরা কি টেবিল গুলো ক্রিয়েট করছি, তাই না? তো আজকে আমরা সেম ডাটাবেজের উপরে কাজ করব। জাস্ট আমাদের ডাটাবেজটা ক্রিয়েট করলাম, এই ডাটাবেজটা ক্রিয়েট করলাম আর ডাটাবেজের ভিতরে টেবিল গুলোকে ক্রিয়েট করে ফেললাম। ডাটা মডেলিং কমপ্লিট হয়ে গেল। এতটুকুই আমাদের কাজ না, ডাটা অ্যানালিস্টদের আরো বেশি কাজ থাকে। আমরা এখন মাত্রই শুরু করছি আর কি। হ্যাঁ, তো আমরা সেম এক্সিস্টিং ফাইলে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে সবসময় কি করতে হবে? সেশন, নতুন একটা সেশনের জন্য আমাদেরকে ইউজ সাপ্লাই চেইন ইউজ করতে হবে। কন্ট্রোল এন্টার দিয়ে আমি ইউজ সাপ্লাই চেইন ইউজ করলাম। দেখেন আমরা এখন ওয়ার্ক করতে পারবো আমাদের সাপ্লাই চেইনের ভিতরে, আমাদের ডাটাবেজের ভিতরে। আমি ভিন্ন একটা টেবিল ক্রিয়েট করব আমাদের যে এক্সিস্টিং যে ডেটা সেট আছে তার উপরেই। আহ, আমি একটু যাই। উম, এটা আমাদের আর্কিটেকচার ছিল যেখানে আমরা কাজ করেছিলাম, তাই না? তো এখানে যা যা আছে এগুলো, এগুলোকে ডাটা মডেলিং বলে। আপনার পাওয়ার বিআই দেখছেন একটা আরেকটার সাথে কানেকশন কিভাবে করে, প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা আমি লাস্ট ক্লাস দেখেছি কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করব। জাস্ট ওই টেবিলের উপরে, এই টেবিলগুলোর উপরে ওইটা ইফেক্ট পড়বে না, যেন না পড়ে সেজন্য নতুন একটা টেবিলের উপরে আমরা নানা ধরনের এডিট আপডেট টাইপের যা যা কাজগুলো করতে হয় এগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো সেটার জন্য আমি একটা টেবিল একটা ক্রিয়েট করতেছি। আমি এটার নাম দিচ্ছি প্র্যাকটিস টেবিল। প্র্যাকটিস টেবিলে সেম ভাবে আমি ক্রিয়েট টেবল, টেবিলের নাম দিচ্ছি আমি প্র্যাকটিস প্র্যাকটিস টেবল, ঠিক আছে? এই নামে আমি রাখতেছি। কেউ কি প্র্যাকটিস করছেন নাকি এখনো প্র্যাকটিসই করেন নাই? দেখেন আপনারা, আপনাদেরকে আমি শেখাচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন, রেকর্ডিং দেখতেছেন। এর মানে এই না যে আপনারা ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডিং দেখে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারবেন, ডেফিনেটলি না। কারণ হইলো যে আপনারা যে সময়টা পাচ্ছেন এখন, হ্যাঁ, বা ইয়ার সময়টা, এই সময়টাকে আপনার যদি কাজে না লাগান আপনার কিন্তু এসকিউএলটা আপনার কাজ, মানে এসকিউএল আপনার কাজ করতে পারবেন না। ঠিক যেরকম পাইথনে যেরকম অসুবিধাটা হয়েছিল, ঠিক আছে? তো আপনারা খুব খুব করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আপনাদের মানে গতি নাই, বিশেষ করে এসকিউএল পাইথন এই টাইপের টেকনোলজি টাইপের ইয়েগুলো। ইভেন পাওয়ার বিআই আপনি যদি প্র্যাকটিস না করেন, প্রপার ভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন, একটু সময় না দেন, তাহলে কিন্তু আপনি ভালো প্রফেশনাল প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হতে পারবেন না। আপনি তো নর্মাল একজন একজন মানে একজন পেশনের ডেটা অ্যানালিস্ট হতে পারেন, এন্টারপ্রাইজ ডেটা অ্যানালিস্ট হতে পারেন, ঠিক আছে? বাট একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হতে গেলে আপনাকে অনেক সময় দিতে হবে। কিভাবে কিভাবে কালার নিয়ে গ্রেডিং করতে হবে, কিভাবে এখানে কি হইলো, আপনার নানা ধরনের প্রশ্ন আসতে হবে এবং ওই প্রশ্নগুলোকে নিজেকে সলভ করার জন্য ট্রাই করতে হবে, ঠিক আছে? ওকে, আমি একটা প্র্যাকটিস টেবিল ক্রিয়েট করলাম যেখানে সে ধরেন যে আমি একটা আইডি দিলাম। নর্মালি আইডিটা কি একটা প্রাইমারি আইডি, ঠিক আছে? প্রাইমারি আইডি দিলাম এটার জন্য ইন্টিজার, এবং আমি বললাম যে প্রাইমারি আইডিটা অটো ইনক্রিমেন্ট নট নাল হবে, ঠিক আছে? অটো ইনক্রিমেন্ট নট নাল হবে, ঠিক আছে। বাট আমি যদি ইয়া করি যে সে ধরেন যে উম, আমি যদি ভুল করি, ভুল কিছু দিই, সে ধরেন যে অটো ইনক্রিমেন্ট দিলাম বাট নট নাল, অটো ইনক্রিমেন্ট দিলাম না, জাস্ট ইন্টিজার রেখেই দিলাম, ঠিক আছে? আমি সে একটা ভুল করলাম, আমি ভুল লিখবো আর কি, ঠিক আছে? আইডি আইডি ইন্টিজার লিখলাম। নর্মালি এটা সিকোয়েন্স অনুযায়ী, সিনট্যাক্স অনুযায়ী এটা ঠিক আছে। বাট আমাদের যে একটা রিকোয়ারমেন্ট দরকার যে আমাদের এরকম হইতে হবে, এরকম হইতে হবে, ওই রিকোয়ারমেন্টটা মিট আপ করতেছে না, ঠিক আছে? তো আমি একটা ভুলভাল একটা টেবিল একটা ক্রিয়েট করব, ঠিক আছে? ক্রিয়েট টেবিল আইডি প্র্যাকটিস লিখলাম, সে ধরেন যে অর্ডার আইডি দিলাম। এখানেও সেম ভাবে অর্ডার আইডি দিলাম। অর্ডার আইডি ইন্টিজার,
ক্রিয়েটেড অ্যাড এটাকে আমি বার্কার দিলাম, বার্কার আমি 50 দিলাম। তারপরে আমি কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি ইন্টিজার দিলাম। আর দুটো ফরেন কি ইউজ করব এখানে, অর্ডার আইডি এন্ড ইয়েটা হুবহু যেরকম আছে এরকমই রেখে দিচ্ছে, ঠিক আছে। অর্ডার আইডি যেটা হবে এটা হবে এটা, কোয়ান্টিটি হবে এটা। আচ্ছা, কোয়ান্টিটির জন্য কিছু করলাম না, জাস্ট একটা ফরেন কি রাখলাম। অর্ডার আইডি ওকে, অর্ডার আইডি রেফারেন্স অর্ডার আইডি কন্ট্রোল এন্টার দিয়ে বলতেছে ক্রিয়েট টেবিলে এরর আসছে, ডুপ্লিকেট ফরেন কি কনস্ট্যান্ট এফকে অর্ডারস, মানে কনস্ট্যান্ট আমার উপরেও সেম কনস্ট্যান্ট রাখছি, নিচেও সেম রাখছি, সেজন্য এটা ভুল বলতেছে। আমার এটা কি ক্রিয়েট হয়েছে কিনা আমি একবার জাস্ট ইয়ে করি। অনেক সময় হয় কি যে যেটা ভুল ওইটা বাদে বাকিগুলো আবার ক্রিয়েট করে দেয়, ওইরকম কিছু হয়েছে কিনা। না, ওইরকম কিছু হয় নাই, দেখেন যে এখানে নাই প্র্যাকটিস টেবিল। আমি জাস্ট এখানে প্রোডাক্টস 1 দিয়ে দিলাম, ঠিক আছে, 1 দিয়ে এটাকে রান করে দিলাম। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এটা। তো এটার উপরে আমরা নানা ধরনের এডিট আপডেটের কাজ করব, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছি যে লাস্ট ক্লাসে আমরা ক্রিয়েট অপারেশন নিয়ে কাজ করছি, এসকিউএল কমান্ড ক্রিয়েট। এই ক্রিয়েটটা আবার কিসের মধ্যে পড়ে, এই ক্রিয়েটটা আমার ডিডিএল এর ভিতরে পড়ে, তাই না। ডিডিএল, আমরা ডিডিএল নামটা শুনছি না, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। দেখেন ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট। এখন আমরা অল্টার দেখবো, ড্রপ দেখবো, ঠিক আছে, অল্টার ড্রপ দেখতে পারি, এবং আপডেট ডিলিটও যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইগুলো আসে আর কি, ঠিক আছে। সবার আগে তো আমরা অল্টারটা দেখবো, অল্টারের কাজটা কি এই জিনিসটা দেখবো, ঠিক আছে। আমরা একটু যাই অল্টারের কাজগুলো। যারা এর আগের ক্লাস মিস করছে তাদের কাছে এই জিনিসগুলো মানে অনেক কঠিন লাগবে, ইভেন যারা প্র্যাকটিসও করে নাই তাদের কাছে এই জিনিসগুলো অনেক কঠিন লাগতে পারে, ঠিক আছে। তো আমি এটা নিয়ে কিছু করতে পারবো না, কারণ আপনাদের তো প্র্যাকটিসের অনেক টাইম ছিল, বাট আপনারা প্র্যাকটিস করছেন কিনা আমি বলতে পারতেছি না, ঠিক আছে। আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে প্র্যাকটিস করার জন্য। ওকে, the alter table statement is used to add, delete or modify columns in an existing table। যদি আমাদের এক্সিস্টিং টেবিলে যদি কোনো কিছু অ্যাড করতে হয়, কোনো কিছু ডিলিট করতে হয় এবং কোনো কিছু মডিফাই করতে হয়, আমরা এই অল্টার টেবিলটা ইউজ করব। অল্টার টেবিলের সাথে কি ইউজ করতে হবে, অ্যাড কলাম, ড্রপ কলাম, অল্টার কলাম, আমরা এই তিনটা জিনিস ইউজ করতে পারি, অল্টার বা মডিফাই কলাম, ঠিক আছে। ইভেন আমরা চাইলে ডাটা টাইপও সিলেক্ট করতে পারি। অল্টার টেবিলের এক্সাম্পল এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা আজকের আমরা যে জিনিসটা দেখবো এটা হলো যে অল্টার টেবল, ঠিক আছে। ওকে, অল্টার দিয়ে নানা ধরনের কি কি কাজ করা যায় আমরা প্রত্যেকটাই আমরা আজকে প্র্যাকটিস করার ট্রাই করব। আমি এটা এখানে ক্লাস 3 আছে, আমি এটাকে ক্লাস 4 বানিয়ে দিই। আচ্ছা, এখানে আমি ক্লাস 4 স্টার্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। আর এটা সেভ হয়ে যাবে ক্লাস 4 নাম, এই ক্লাস 4 নামে এটাকে সেভ করি আমি। ক্লাস 4। ওকে, ক্লাস 4 এর ভিতরে আপনি পিছনের গুলো পাবেন, ক্লাস 3 এর গুলো, ঠিক আছে। ওকে, আমরা ক্লাস 4টা স্টার্ট হয়েছে এখান থেকে। অল্টার অল্টার টেবল, অল্টার টেবল। ওকে, অল্টার টেবল দিয়ে আমরা কি করতে পারি, রুলস টু মডিফাই কলাম, চেঞ্জ কলাম এন্ড অ্যাড কলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা অল্টার টেবিল, আমরা এখন এইখানে সে ধরেন যে আমরা আইডি ইন্টিজার আছে বা অর্ডার আইডি আছে, এই অর্ডার আইডিটাকে আমরা মডিফাই করতে চাই, ঠিক আছে। মডিফাই করে আমরা এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি চেঞ্জ করতে পারবো কিনা। বা এই অর্ডার আইডিটা যেহেতু আমাদের ফরেন কি হিসেবে আছে, তো এটাকে আপাতত না ধরে আপাতত আমরা বেসিক থেকে স্টার্ট করি। সে ধরেন যে কোয়ান্টিটিটাকে আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। আমি কি করব, তো এটার জন্য
আমি কোয়ান্টিটি যেটা আছে কোয়ান্টিটিটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে লিখি যে অল্টার টেবল, এটা তো মাস্ট বি থাকবে আমাদের, অল্টার টেবল, তারপরে আমাদের কি থাকবে টেবিলের নাম, টেবিলের নাম আমাদের কি প্র্যাকটিস টেবিল, ঠিক আছে, প্র্যাকটিস টেবিল, প্র্যাকটিস টেবিল। এখন এই প্র্যাকটিস টেবিলে আমরা কোনো কিছুকে পরিবর্তন করতে চাচ্ছি, যে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিটা কোয়ান্টিটি থাকবে, বাট আমি চাচ্ছি যে এই কোয়ান্টিটিটা ইন্টিজারে না থাকে, এটাকে সে আমি ধরেন যে বার্কার বানাইতে চাচ্ছি, ঠিক আছে, বার্কারে দিতে চাচ্ছি, বা এই যে ক্রিয়েটেড অ্যাড যেটা, এটা সে ধরেন যে বার্কারে আছে, আমি এটাকে বার্কারে না রেখে আমি এটাকে সে ধরেন যে আমি এটাকে কি করতে পারি যে আচ্ছা এটাকে মডিফাই, আগে কোয়ান্টিটি আর ইন্টিজার যেটা আছে এটাকে সে আমি মডিফাই করে সে বারকার বানাই দিলাম জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, অল্টার টেবিল প্র্যাকটিস টেবিল, আমি এটাকে বারকার বানাই দিব। তো আমি যেটাকে বারকার বানাইবো, মানে এই জিনিসটা যে কোয়ান্টিটি ডাটা আমি যেটা লিখছি কলামের নাম এটা ঠিক থাকবে, বাট ডাটা টাইপটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এটা কিভাবে করব, এটার জন্য আমরা কি করতে পারি এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। তার আগে আমি একটু যাই, আমি একটু চেক করি প্র্যাকটিস টেবল, মডিফাই কলাম, কলামটাকে আমি মডিফাই করব, ঠিক আছে, মডিফাই কলাম, কলামের নাম দিলাম সে ধরেন যে কলামের নাম যেটা আছে এটাই রাখি কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এটাকে সে ধরেন যে বার্কার দিলাম, ঠিক আছে, বার্কার 30 দিলাম। আরেকটা জিনিস একটু দেখার জন্য, ওইটা হলো যে আমরা যে যে টেবিল গুলো আছে টেবিল গুলো সম্পর্কে একটু জানার জন্য এটা কিভাবে ইয়ে করে একটু দেখি। তো আমি একটু গুগলে একটু সার্চ দিয়ে দেখি যে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ অল ডাটাবেস চেক, ডাটাবেস ইনফো, ডাটাবেস ইনফো দিলে সে আমাকে দেখে যে মাইস্কুলে কিভাবে দেখে এটা, ইনফো চেক, দেখাচ্ছে না কমান্ড লাইন, ক্রিয়েট ডেটাবেস, এটা দেখাচ্ছে না, আমি একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে দেখি, টেম্পোরারি ইউজ করি, টেম্পোরারি কাজ করতেছে না। Restore all table and table data types, আচ্ছা এটাকে একটু আগে চেক করে দেখি শো টেবিলস এটা কাজ করে কিনা, কন্ট্রোল এন্টার, ওকে এখানে শো টেবিলস দেখাচ্ছে কান্ট্রিজ প্র্যাকটিস টেবিল, বাট ডাটা টাইপ দেখাচ্ছে না, আমি চাচ্ছি যে ডাটা টাইপ গুলো যেন দেখায়,
আরেকটা আছে হলো যে শো টেবিলস। শো টেবিলস দিলে আমার যতগুলো টেবিল আছে এগুলো দেখাবে। আমি অ্যাকচুয়ালি যেটা দেখতে চাচ্ছি এটা মোস্ট প্রবাবলি ডেসক্রাইব হবে। আমি এটা খুঁজে পাচ্ছি না। ডেসক্রাইব বা ডিএফ টাইপের একটা কিছু হবে, যেটা দিয়ে আমি সে ধরেন যে প্র্যাকটিস টেবিলটাকে লিখে আমি ডাটা টাইপ গুলো দেখতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তো এই যে দেখেন ডাটা টাইপটা দেখেন। এখন এখানে আমার ডাটা টাইপ হলো যে ডেসক্রাইব প্র্যাকটিস টেবিল, যেটাকে আমরা ক্রিয়েট করছি। আইডি হলো ইন্টিজার, অর্ডার আইডি হলো ইন্টিজার, ক্রেডিটেড হলো বার্কার 50, কোয়ান্টিটি ইন্টিজার। ঠিক আছে, আমি এখন কোয়ান্টিটি ইন্টিজারটাকে আমি চেঞ্জ করে আমি অন্য কিছু দিতে চাচ্ছি। ঠিক আছে, তো ওই জিনিসটা আমি করতে চাচ্ছি এখন। তো আমরা একটু যা ওই জিনিসটা কিভাবে করে, এটা বেশি উপরে উঠে আসছে না। অল্টার টেবিল, প্র্যাকটিস টেবিল, মডিফাই কলাম, কোয়ান্টিটি, বার্কার দিয়ে দিলাম। এটা কি করে দেখি আমরা, কন্ট্রোল এন্টার। ওকে, অল্টার টেবিল প্র্যাকটিস মডিফাই কলাম কোয়ান্টিটি বার্কার আননোন কলাম কোয়ান্টিটি ইজ ইন প্র্যাকটিস টেবিল। প্র্যাকটিস টেবিলে কোয়ান্টিটিটা পাচ্ছে না সে, বলতেছে কোয়ান্টিটি। প্র্যাকটিস টেবিল, কোয়ান্টিটি বানান ভুল হয়েছে কিনা। কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি বানান ভুল হয়েছে, সেজন্য খোঁজা হচ্ছে না। আমি ভুল বানান লিখছি। ঠিক আছে, কোয়ান্টি, কোয়ান্টি আই ওয়াই, মানে টিটা দিই নাই, সেজন্য আমার ভুল বলতেছে। এখন আমি সে ধরেন যে বার্কার আমি যদি 30 দিই, তাহলে এটা আমাকে কি করবে দেখেন। কন্ট্রোল এটা দিয়ে রান দিচ্ছি। ঠিক আছে, দেখেন এটা রান হয়ে গেছে। বলতেছে জিরো রোস এফেক্টেড, মানে গ্রিন সিগন্যাল দিচ্ছে। আমি এখন শো টেবিলে যাই। শো টেবিল, আচ্ছা শো টেবিল না, শো ডিসক্রাইব প্র্যাকটিস টেবিলে যাই। দেখেন এখানে বলতেছে কোয়ান্টিটিটা এখন বার্কার 30 হয়ে গেছে। তার মানে আমরা এখন মডিফাই, যেটা মডিফাই কলামটার কাজটা কি আমরা বুঝতে পারলাম না। মডিফাই কলামের কাজ হলো মডিফাই কলাম, মডিফাই কলাম চেঞ্জেস অনলি দি ডেটা টাইপস অ্যান্ড ইটস কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস বলতে ওই যে আমরা ডিফল্ট ভাবে যেগুলো দিই আর কি, যে নট নাল এই ধরনের যে কনস্ট্রেন্টস গুলো আছে, ওই কনস্ট্রেন্টস গুলো। ঠিক আছে, তো মডিফাই কলামটা আমরা বুঝলাম যে মডিফাই করে কি, অনলি মডিফাই করে, মানে আমাদের ডাটা টাইপের পরে যেটা থাকে ডাটা টাইপ, এবং এই ডাটা টাইপের সাথে যে কনস্ট্রেন্ট গুলো থাকে, এই কনস্ট্রেন্ট গুলো। ঠিক আছে, সে এখন আমার কিন্তু আমি আমার এখানে দেখাচ্ছি ইন্টিজার, এটা তো জাস্ট একটা ডকুমেন্ট না, যতক্ষণ না পর্যন্ত এটাকে অপারেট করব। ঠিক আছে, তো দেখেন যে কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে, কিছুক্ষণ আগে ইন্টিজার ছিল, এটা এখন বারকার 30 হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা। ওকে, আমরা এখন আসি তাহলে। আহ আমরা সে এখন ধরেন যে চেঞ্জ কলামে আসি। চেঞ্জ কলামের কাজটা কি? আচ্ছা, এটাকে আমি আগে লিখি, তাহলে সবার আগে ভালোভাবে বোঝা যাবে মডিফাই কলামের কাজ কি। লেকচার, আচ্ছা অল্টার টেবিলটা গেল, তারপরেরটা হইলো যে, তারপরটা হইলো যে চেঞ্জ কলাম। ঠিক আছে, চেঞ্জ কলামের কাজ কি? চেঞ্জ কলাম, চেঞ্জ কলামের কাজটা হলো যে, চেঞ্জ কলাম বা এর বাংলা মানে এটার ইংলিশ থেকে বাংলা যদি করি, যে জিনিসটা আসে কলামের নাম, কলামটা পরিবর্তন করা, তাই না? কলাম পরিবর্তন, তার মানে কলাম পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? নিশ্চয় কোনো কিছু এখানে আছে, এক্সিস্টিং যে কলামটা আছে ওইটার নাম পরিবর্তন করা। ঠিক আছে, তা আমরা কি লিখবো, চেঞ্জ কলাম রিনেমস এক কলাম নেম, এক কলাম নেম। এন্ড এটার একটা স্পেশাল পাওয়ার আছে। এটার পাওয়ারটা হলো যে, এটা চাইলে এন্ড changes its changes its data type, data type or constraint, data type and constraint, constraints, constraints বানান ভুল করতেছি আজকে। constraints, ওকে constraints,
change column change column change column renames a column and changes its data type and constraints ঠিক আছে ওকে আমরা এখন তাহলে যাই তাহলে আমরা ক্রিয়েটেড অ্যাড যেটা আছে আমরা এটার উপরে ওইটাকে আমরা বসাবো ঠিক আছে অল্টার টেবিল দিয়ে তার মানে অল্টার টেবিল ইউজ করব আমরা এখন অল্টার টেবল প্র্যাকটিস টেবিলের উপরে আমরা ওইটাকে ইয়ে করব প্র্যাকটিস টেবিল সে আমি ধরেন যে ক্রিয়েটেড অ্যাড উপরে না করি আমি সে কোয়ান্টিটি এমনিতে তো বানানটা ভুল করছি আমি কোয়ান্টিটি বানানটা এমনিতে ভুল করছি আবার ডাটা টাইপ বারকার দিয়ে এটাকে আমি পরিবর্তন করছি ওইটাকে আবার ডাটা টাইপটা ইন্টিজারে নিয়ে যাব এবং কোয়ান্টিটি যেটা আছে বানানটা সঠিকভাবে লিখবো ঠিক আছে তো এটার জন্য আমাকে কি করতে হবে আমার অল্টার টেবিল প্র্যাকটিস অর্ডার মানে প্র্যাকটিস টেবিল যেটা যে টেবিলে আমি পরিবর্তন করতে চাচ্ছি ওই টেবিলটা হ্যাঁ তারপরে আমি কি লিখবো চেঞ্জ কলাম এখন এখানে কি লিখবো চেঞ্জ কলাম কলাম বানাম ভুল করলাম নাকি চেঞ্জ কলাম এখন আমার যে নামটা ছিল ওই নামটা আমি দিব কোয়ান্টিটি ছিল হ্যাঁ কোয়ান্টি এখন কোয়ান্টিটিটা লিখবো এটা হলো যে প্রথমে যেটা লিখবো এটা হলো যে আগে যেটা ছিল এটা এখন আমি যেটা পরিবর্তন করতে চাচ্ছি ওইটা এখন আমি লিখবো এটা কি কোয়ান্টিটি একটু বড় করি ওকে আমি কি রেকর্ডিং অন করছি হ্যাঁ রেকর্ডিং অন আছে ওকে তো এখানে কি দিব আমি বানানটা সঠিক করব বানানটা সঠিক করে লিখবো কোয়ান্টিটি ঠিক আছে কোয়ান্টিটি দিব তারপরে আমি আমার ডাটা টাইপটাকে আমি পরিবর্তন করে কি দিব ইন্টিজার দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট সিম্পল তার মানে আমি এখানে চাইলে ডাটা টাইপও লিখতে এখানে শুধুমাত্র আমি নামটা পরিবর্তন করতেছি না আমি চাইলে ডাটা টাইপটাও আমি পরিবর্তন করতে পারতেছি ঠিক আছে এবং ডাটা টাইপের সাথে যদি কোনো কনস্ট্যান্ট ইউজ করতে হয় আমি চাইলে ওই কনস্ট্যান্টও ইউজ করতে পারি সে ধরেন যে আমি কনস্ট্যান্ট ইউজ করলাম নট নাল ঠিক আছে নট নাল ওকে এখন আমি এটাকে রান দিই দেখেন এটা গ্রিন সিগন্যাল দিছে এখন আমি ডিসক্রাইব প্র্যাকটিস টেবিলে যাই দেখেন এখানে কি বলতেছে কোয়ান্টিটি ইন্টিজার এনো মানে হলো যে নাল হইতে পারবে না ঠিক আছে নালটা কি নো দিয়ে আছে নাল হওয়া যাবে না ঠিক আছে তার মানে কি আমি চাইলে ডাটা টাইপের সাথে আমার কি পরিবর্তন করতে পারতেছি কনস্ট্যান্টও আমি কি পরিবর্তন করতে পারতেছি তাই না কেউ যদি না বুঝেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন ঠিক আছে এসকিউএলটা অনেক সোজা যদি আপনি পারেন ঠিক আছে আর যদি মানে না পারেন তাহলে অনেক কঠিন আর ডেটা অ্যানালিস্টদের মেইনলি পরবর্তীতে এখনকার এখন বর্তমানে যারা ডেটা অ্যানালিস্ট আছে তাদের হয়তো কাজ করতে হচ্ছে না বা ভবিষ্যতে বাংলাদেশকে বলা যায় না বাংলাদেশে যেভাবে মার্কেট বুমিং করতেছে হ্যাঁ এখন হবে যে ওইখানে কি ইয়ার সংকট ডাটা অ্যানালিস্টদের অনেক ডিমান্ড বেড়ে যাবে আর আরেকটা বিষয় হলো যে আমাদের বাংলাদেশে যে ওয়ার্ক কালচার কি ওয়ার্ক কালচার আমাদেরকে কি দেয় বলে যে কি যে আপনাকে সব কিছু পারতে হবে আপনি ডেটা অ্যানালিস্ট আপনাকে এসকিউএল ও পারতে হবে এসকিউএল তো আমাদের জব না ডেটা অ্যানালিস্টদের আসলে জব না এটা অ্যাকচুয়ালি ঠিক আছে বাট আপনাকে এসকিউএল পারতেই হবে ঠিক আছে এইটা একটা অসুবিধা বুঝতে পারছেন তো বাংলাদেশের মার্কেট যেভাবে বুমিং করতেছে বর্তমানে তো ইন ফিউচারে আপনাদেরকে ডেটা অ্যানালিস্টদের হতে পারে যে আপনাদেরকে ডাটা ইঞ্জিনিয়ারিং টাইপের এক্সপার্ট হয়ে আসতে হবে তো এটার জন্য অবশ্যই এসকিউএলটা ভালোভাবে শেখা উচিত ইন ফিউচারের প্রোডাক্টিভিটির কথা চিন্তা করে ঠিক আছে কারণ যদি আপনি নাই জানেন যে কোনটা কি কাজ করে আপনি ইভেন যদি আমি একবার ব্রাকে ইন্টারভিউ দিছিলাম প্রথম যখন ডেটা অ্যানালিস্ট হিসেবে ইন্টারভিউ দিছিলাম কোথাও তো ওইখানে সেম টাইপের মানে আমাকে কোয়েশ্চন করা হয়েছিল এসকিউএল থেকে কোয়েশ্চন করা হয়েছিল বাট আমাকে পাওয়ার বিআই তে কোনো কোয়েশ্চনই করে নাই তো আপনাদেরও সেম প্রবলেমে আপনার ফেস করতে পারেন ঠিক আছে তো বাংলাদেশে বাইরের দেশে হতে পারে যে আপনি ডেটা অ্যানালিস্ট শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস রিলেটেড কাজই করবেন আপনি ঠিক আছে বাট বাট বাংলাদেশে এই জিনিসটা হয় না ঠিক আছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই জিনিসটা আপনাদেরকে বলতেছি যে স্কুলটাকে খুব ভালোভাবে শেখেন এটাকে গুরুত্ব দেন ঠিক আছে গুরুত্ব না দিলে কিন্তু হবে না ওকে চেঞ্জ কলামটা আমরা বুঝলাম চেঞ্জ কলামটা কি আছে এখন আমরা যে জিনিসটা দেখবো আরেকটা এটাকে বলা হয় অ্যাড কলাম ঠিক আছে অল্টার টেবিলের মাধ্যমে আমরা কি কি করতে পারতেছি মডিফাই কলাম চেঞ্জ কলাম আর কি কি আছে আরেকটা দেখি আমি একটু লেকচার শিটে যাই অল্টার টেবিলের মাধ্যমে অ্যাড কলামটা দেখি নাই আমরা মডিফাই কলামটা দেখলাম আমরা তারপরে কোনটা মডিফাই দেখছি চেঞ্জ কলামটা দেখছি তাই না মডিফাই দেখছি চেঞ্জ কলাম দেখছি
একটা অ্যাড কলাম আছে, অ্যাড কলামটা দেখবো, ড্রপ কলামটাও দেখবো, সমস্যা নাই। এখন আমরা আসি যে এখন আমরা অ্যাড কলামটা দেখি নাকি? ওকে, অ্যাড কলাম কি করে? অ্যাড কলাম অ্যাডস এ নিউ কলাম টু দি টেবল। এমন হতে পারে যে আপনি মাল্টিপল কলাম অ্যাড কলাম দিয়ে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এমন না যে আপনাকে আপনি শুধুমাত্র একটা কলামই অ্যাড করবেন, বারবার চেঞ্জ করে করে কাজ করবেন, এরকম না। আপনি চাইলে মাল্টিপল কলামও আপনি কি করতে পারবেন, অ্যাড কলাম দিয়ে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আমরা অ্যাড কলাম দিয়ে আমরা মাল্টিপল কলাম দেখতেছি না, আমরা একটা কলাম দেখি, ঠিক আছে? একটা কলামকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে? অল্টার টেবল, টেবিলের নাম হলো কি প্র্যাকটিস টেবিল। প্র্যাকটিস টেবিল, এখন আমি এখানে কি দিব, অ্যাড কলাম। অ্যাড কলাম, কলামের নাম আমি সে ধরেন যে কি নাম দেওয়া যায় কলামের নাম, আমি সে দিয়ে দিতে পারি এটা আমি সে ধরেন যে ইউজার আইডি ইন্টিজার দিয়ে দিলাম। ইউজার আই ইউজার আইডি অ্যাড কলাম, ইউজার আইডি ইন্টিজার, ঠিক আছে? এখন দেখেন যে এটাও গ্রিন সিগন্যাল দিল। আমি এখন শো ডিসক্রাইবে যাই, ডিসক্রাইব প্র্যাকটিস টেবিলে যাই। দেখেন এখানে আমার নতুন একটা টেবিল আসছে, ইউজার আইডি ইন্টিজার ইয়েস, ঠিক আছে? ইয়েস বলতে নাল, মানে আমি যেহেতু কোনো কনস্ট্যান্ট দিই নাই, সে অটোমেটিক্যালি বলতে যে যদি নালও দেন ওইটা সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? এখন আমরা আসি যে আরেকটা আরেকটা দেখি, যেটা হলো যে রিনেম। অল্টার টেবিলের আরেকটা অপশন আছে, এটা হলো যে রিনেম। আমার যে আমার যে শীটটা আছে, আমি যেটা আপনাদেরকে দিচ্ছি, এই শীটের ভিতরে হয়তো বা ওইটা নাই, মোস্টলি নাই মনে হয়, এখানে অ্যাড ডিলেট মডিফাই দেখাইছে, ঠিক আছে? তো ওই শীটে ওইটা নাই, এবং ইভেন ওইটা নাই। বাট এটা আমরা দেখবো, এটা খুবই খুবই আমাদের কাজে লাগে। ওইটা কি, সে ধরেন যে আপনি টেবিলের নাম পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে? রিনেম, ঠিক আছে? রিনেম, রিনেম ক্যান রিনেমস দি টেবিল নেম, ঠিক আছে? দি টেবিল নেম, ঠিক আছে? ওকে, আমরা এখন আসি অল্টার টেবল। অল্টার টেবিল কি দিতে পারবো, প্র্যাকটিস টেবিল, প্র্যাকটিস টেবিল। এখন কি দিব এখানে, প্র্যাকটিস টেবিল রিনেম। এখন রিনেম দিলে তো হবে না, রিনেম টু দিতে হবে এখানে জাস্ট। তো এখানে আমার শুধুমাত্র রিনেম হবে না, রিনেম টু, রিনেম টু, ঠিক আছে? রিনেম টু কি, রিনেম টু সে ধরেন যে প্র্যাকটিস টেবিল থেকে আমি এটাকে দিয়ে দিলাম যে টেস্ট টেবিল, ঠিক আছে? টেস্ট টেবিল। ভিতরের যে কলাম গুলো আছে, মানে প্র্যাকটিস টেবিলের ভিতর যা আছে এগুলো টেস্ট টেবিলের আন্ডারে চলে যাবে, এবং প্র্যাকটিস টেবিলটা চেঞ্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আমি এটাকে রান দিলাম, দেখেন গ্রিন সিগন্যাল দিচ্ছে। আমরা একটু দেখি, ডেসক্রাইব প্র্যাকটিস টেবিলে যদি ক্লিক করি তাহলে আমাকে একটা ইরর দিবে, ঠিক আছে? দেখেন একটা ইরর দিচ্ছে, কারণ কি, সে সাপ্লাই চেইন ডাজন্ট এক্সিস্ট বলতেছে। প্র্যাকটিস টেবিলটা এখন আর নাই, এখন কি আছে, এখন টেস্ট টেবিল হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন টেস্ট টেবিল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদেরকে এই জিনিসটা এই কারণে বললাম যে আপনারা যদি শুধুমাত্র শীটটা দেখেন, শীটের ভিতর দেখবেন যে প্র্যাকটিস টেবিল লেখা আছে, তো টেবিলের ভিতরে টেবিলই নাই, প্র্যাকটিস টেবিল আছে কি, টেস্ট টেবিল আছে। তো আপনারা আসলে যদি মানে রেগুলার না হন আর কি, বুঝতে পারবেন না আসলে যে বিষয়গুলো কি হচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে অ্যাটলিস্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন আসি আমরা ড্রপ এন্ড আরেকটা আছে ডিলিট। অল্টার ডিলিট, ডিলিট একটা আছে তো না, ডিলিটটা দেখবো আমরা এখন। আর ডিলিটটা দেখার আগে আমরা ড্রপ এন্ড ডিলিট এই দুটোকে একসাথে দেখি। ড্রপ এন্ড ডিলিট দুটো একই রকম লাগলেও দুটো একই রকম কাজ করে না, ঠিক আছে? ড্রপ ভার্সেস ডিলিট, ঠিক আছে? ড্রপ ভার্সেস ডিলিট,
ড্রপের কাজ কি? ড্রপের কাজ হলো যে আমরা যদি we want to if we want to delete entire table, ঠিক আছে, যদি আমরা পুরো টেবিলটাকে আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা কি ইউজ করব? ড্রপ ইউজ করব। আর ডিলিটের কাজ কি? ডিলিটের কাজ হলো যে if there is specific any specific or all data of rows that we want to delete, ঠিক আছে, যদি আমাদের এরকম কোনো স্পেসিফিক কোনো রিজন থাকে, স্পেসিফিক কোনো একটা রো, ধরেন যে আমার এখানে এই প্র্যাকটিস টেবিলে যতগুলো কলাম আছে সবগুলো কলামের আন্ডারে আমার 10টা নাম্বার অফ রো এর ডাটা আছে। ওইখান থেকে যদি আমি চাই একটা রো ডিলিট করতে, আমি চাইলে একটা রো ডিলিট করতে পারবো। আমি এখানে লিখে স্পেসিফিক রো লিখে দিই, ঠিক আছে, স্পেসিফিক রো। অথবা আমি যদি চাই যে পুরো যত মানে ওই টেবিলের আন্ডারে যতগুলো নাম্বার অফ রো ডেটা আছে সবগুলোকে আমি ডিলিট করতে চাই, তখন আমি কি ইউজ করব? ডিলিট অপারেশনটা ইউজ করতে পারবো। তো আমাদের এখন আমরা দেখি যে আমি তো যেটা দিয়ে এখন প্র্যাকটিস করলাম এটা এখন টেস্ট টেবিল হয়ে গেছে, এই টেস্ট টেবিলটাকে আমি এখন ডিলিট করে দিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি কিভাবে ডিলিট করব? ড্রপ টেবল। ড্রপ টেবল কি? টেবিলের নাম টেস্ট টেবিল। ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। ড্রপটা এতটাও ইজি না। আপনি যদি মনে করেন যে ড্রপটা এতটা ইজিও না, আপনার কাছে মনে হচ্ছে অনেক ইজি, বা আমি এখন মাত্র ড্রপ করলাম ড্রপ হয়ে গেল। হ্যাঁ, ড্রপ হয়ে গেছে স্বাভাবিকভাবে, বাট সে ধরেন যে আমাদের সেজন্য ডাটা মডেলিংটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। ডাটা মডেলিংটা আন্ডারস্ট্যান্ড করা খুবই ইম্পর্টেন্ট। এই যে ডাটা মডেলিং এর আর্কিটেকচার ডায়াগ্রামটা, এখানে আসি একটু এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যতটুকু পারি আর কি, ঠিক আছে। এই যে এই আর্কিটেকচারটা আমরা বানাইলাম, সবার আগে আমরা বানাইলাম কোনটা? সবার আগে আমরা কান্ট্রিজ বানাইলাম, তারপরে আমরা বানাইছি কোনটা? ইউজার্স, তারপরে আমরা অর্ডার্স, মার্চেন্টস বানাইছি, তারপরে আমাদের অর্ডার্স আইটেম, তারপরে প্র্যাকটিস বানাইছি। এখন যদি আপনি এই ব্রেকডাউনটা আপনি যদি ডিলিট করতে চান, আপনি প্রোডাক্টসটা ডিলিট করতে পারবেন, কারণ প্রোডাক্টসটার এখানে কি আছে? মার্চেন্টস আইডি যেটা আছে এটা কি? এটা এজ এ ফরেন কি হিসেবে আছে। সে সে অন্য কারোর কাছে ডিপেন্ডেন্ট হিসেবে নাই, ঠিক আছে। সে ডিপেন্ডেন্ট হিসেবে আছে। দেখেন এই আইডিটা, এই প্রোডাক্টস এর আইডিটা কোথায় গেছে? অর্ডার আইটেমে। এখন যদি আপনি এটা ডিলিট করে দেন, সে ডিলিট নেবে না। ড্রপ টেবিল, এই ড্রপ টেবিল প্রোডাক্টস নামে যদি লিখেন তাহলে সে এটা ডিলিট করবে না। কেন ডিলিট করবে না? বলবে যে আপনার যে আইডিটা আছে এটা কোনো একটার সাথে কানেকশন আছে, ওই কানেকশনটা কোনটা? প্রোডাক্টের আইডি এটার সাথে কানেকশন আছে। তার মানে সে আমাকে বলতেছে কি, যদি আপনি প্রোডাক্টস টেবিলটা ডিলিট করতে চান তাহলে আপনাকে কোনটা ডিলিট করতে হবে? আগে আগে অর্ডার টেবিলটা। মানে আগে আপনাকে বন্ধন কাটতে হবে। বন্ধন যে একটা থাকে না, যে ভাই বোনের একটা বন্ধন থাকে না, এরকম একটা বন্ধন আপনাকে এখানে আছে ওদের, ঠিক আছে। এখন আপনি যদি এই মার্চেন্টস টেবিলটা কাটতে চান, বলবো যে মার্চেন্টস টেবিলটা ডিলিট করতে পারবেন না। কেন পারবেন না? আপনার এই মার্চেন্টস টেবিলটা কার সাথে কানেক্টেড আছে? অন্য আরেকটা টেবিলের সাথে কানেক্টেড আছে। ওই টেবিলটা কি? প্রোডাক্ট টেবিল, ঠিক আছে। মানে আপনার যে মেইন যে আইডিটা, এই আইডিটা যদি কারোর সাথে, মেইন বলতে প্রাইমারি কিটা, এই প্রাইমারি কিটা যদি কারোর সাথে কানেকশন থাকে, অন্য কোনো টেবিলে ফরেন কি হিসেবে থাকে, তাহলে এই টেবিলটাকে কাটতে হলে ওইখানকার থেকে ফরেন কি এর যে কানেকশন, ওই কানেকশনটা ড্রপ করতে হবে, অথবা ওই টেবিলটাকে ডিলিট করে এই টেবিলটা ডিলিট করতে পারবেন। বুঝতে পারছেন? এটা আমাদের যারা 4 বছরের যে গ্রাজুয়েশন করে সিএসসি ডিপার্টমেন্টে, এই জিনিসটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কেউ এই জিনিসটা আপনাদেরকে শিখাবে না, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের সিলেবাসে থাকলেও এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনাদেরকে কেউ শিখাবে না। এটা আপনাদেরকে যখন কাজ করতে যাবেন এই সমস্যাটা পড়বেন। কারণ ইউনিভার্সিটির টিচাররা আপনাদেরকে শিখায় প্রাইমারি কি ফরেন কি শিখায়, বাট আসলে প্রাইমারি কি ফরেন কি রিয়েল ওয়ার্কটা তারা শিখে না। এই যে এই কানেকশনটা, জাস্ট একটা আরেকটার সাথে কানেকশন থাকলো, জাস্ট এটা এখানে থাকলো, বাট এটা আজ ফরেন কি হিসেবে তাকে মেনশন করে দিলেন না, তাহলে কিন্তু এটা হবে না। এবং ইভেন আমাদের বাংলাদেশেও এখনো গুড প্র্যাকটিস হয় নাই সফটওয়্যার কোম্পানিগুলোতে ওইরকম যে ডিরেক্টলি ফরেন কি প্রাইমারি কি নিয়ে কাজ করবে, ঠিক আছে। যেহেতু এখানে একটা সুবিধা আছে, যে এখানে একটা সুবিধা কি, যে মানে এটার
রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টে একটা সুবিধা আছে যে আপনি চাইলে এইভাবে যদি আপনি ফরেন কি ইউজ না করে ও ফরেন কির নামটা লিখেও আপনি চাইলে ওটার সাথে বাই ডিফল্ট কোনো না কোনো ভাবে একটা এসকিউএল কোয়েরি লিখে মানে সাব কোয়েরি লিখে আপনি চাইলে ওইখানে ওই ডাটাটাকে বসাইতে পারেন, ঠিক আছে। বাট ওইটা আসলে আপনার ডেটার যে রিডান্ডেন্সি, এই রিডান্ডেন্সিটা আপনার এখানে অনেক ক্রুশিয়াল ভাবে কাজ করে, ঠিক আছে। আপনার যদি ডাটা রিডান্ডেন্সি না থেকে থাকে তাহলে খুব অসুবিধা, ডাটা রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। আপনার ফরেন কি প্রাইমারি কি এই জিনিসগুলো যদি ওইভাবে যদি আন্ডারস্ট্যান্ড লেভেলের আর্কিটেকচার ডিজাইন যদি না করা হয়, ঠিক আছে, তাহলে আপনার ওইখানে ডাটাবেসটা ড্রপ হওয়ার, ডাটাবেসটা ঝামেলা করার রিস্ক ফ্যাক্টর ভবিষ্যৎ ইন ফিউচারের যখন মিলিয়ন মিলিয়ন ডেটাবেস নিয়ে ডেটা নিয়ে কাজ করবে তখন এই টাইপের যে সমস্যাগুলো হয় এগুলোতে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় অনেক বেশি, ঠিক আছে। তো সেজন্য আপনাদেরকে এই জিনিসটা ডাটাবেস এর মডেলিংটা বুঝতে অনেক বেশি আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। যেমন পাওয়ার বিআই যেরকম কাজ করতে হয় না, ঠিক এরকম এখানে সেম জিনিস। ওকে, আমরা ড্রপ টেবিলটা দিয়ে ড্রপ করে ফেলছি। এখন যদি আমি যদি চাই আমার এই ডিসক্রাইব টেস্ট টেবিলটা এখন আর পাবে না, রান করে দেখবো বলতেছে কি যে ডাজন্ট এক্সিস্ট, মানে কি এখন এটা আর নাই। সেজন্য কারণ আমি কি এটাকে ড্রপ করে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা আসি যে সে ধরেন যে আমি আপাতত ড্রপটা দেখলাম, ডিলেটটা এখনই দেখাচ্ছি না, ঠিক আছে। ডিলেটটা যদি নেক্সট ক্লাসে হয়তো বা দেখাইতে পারি। ইনসারশন অপারেশনটা দেখি, আমাদের আমাদের এখন ইনসারশনটা লাগবে, ঠিক আছে। আমরা আরো দেখবো এই যে অল্টার টেবিল দিয়ে আমরা আরো অনেকগুলো দেখবো, আরো অনেকগুলো কাজ আছে অল্টার টেবিল দিয়ে কাজ আছে যেগুলো মানে অ্যাডভান্স লেভেলের আর কি। আপাতত বিগিনার লেভেলের গুলো দেখাইলাম, অ্যাডভান্স লেভেলের আরো কাজ আছে। আমরা মানে যেতে যেতে আমরা শিখবো আর কি, ঠিক আছে। আজকের আমরা ইনসারশনটা দেখি। ইনসারশন ইনসারশন কোনো একটা ডেটাবেজে কি করা, ডাটা ইনসার্ট করা, এটাকে কিভাবে ইনসার্ট করে। সে ধরেন যে আমি এখন এখন আরেকটা বিষয়, ইনসার্ট করতে গেলেও আপনাকে আপনাকে অবশ্যই ইনসার্টের শিখতে হবে যে কোনটাকে আগে ইনসার্ট করব। সে ধরেন যে আপনি যদি কান্ট্রিজটাকে যদি আগে ইনসার্ট না করে আগে যদি ইউজার্সে ইনসার্ট করেন, দেখবেন যে এখানে কান্ট্রি কোডটা আর সে পাচ্ছে না। তো সে কান্ট্রি কোডটা যেহেতু পাবে না, তো আপনি এখানে যত ইনসার্ট করেন এখানে কান্ট্রি কোডটা না থাকার কারণে আপনার কি রিস্ক বেড়ে যাবে। তো আপনাকে আগে আগে কোনটাকে আগে ইনসার্ট করতে হবে, ডেটা কোনটাতে আগে ডাটা ইনসার্ট থাকতে হবে, এরপরে কোনটাতে ডাটা ইনসার্ট করতে হবে, এরপরে কোনটাতে ডাটা ইনসার্ট করতে হবে, এই টাইপের আপনার লজিক্যাল আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। তো এই টেবিলে সবার আগে ইনসার্ট করতে হবে কোনটা, সবার আগে কান্ট্রিজ টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। কারণ কি আমি যদি ইউজার্সে ডাটা ইনসার্ট করি, যখন কান্ট্রি কোডে আসবে, কান্ট্রি কোডে আমি যাই লিখবো তাই ভুল আসবে। কারণ কি এখানে তো এক্সিস্ট করতেছে না। আমি যদি এখানে 1 2 নামে এটাকে ইনসার্ট করে দিই তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা। এখন যদি আমি এই ইউজার্স টেবিলটাকে স্কিপ করে আমি যদি ডিরেক্টলি অর্ডার্স টেবিলে গিয়ে ইনসার্ট করি, ইউজার আইডি পাবে না সে। বুঝতে পারছেন। তো আমাদের ভুল হতেই থাকবে এভাবে। তো আমাদেরকে ওই ধরনের লজিক্যালি আমাদেরকে এমন ভাবে এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে ডাটা ইনসার্ট করতে গেলে আগে কোনটাকে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তো আমি সে ধরেন যে কান্ট্রিজ টেবিলটাকে আগে ডাটা ইনসার্ট করব। তাহলে আগে আমি দেখি যে সিঙ্গেল ইনসার্শন কিভাবে করে, সিঙ্গেল জাস্ট একটা ইনসার্শন কিভাবে করব, ইনসার্শন সিঙ্গেল ইনসার্শন খুবই সোজা। ইনসার্ট ইনটু ডাটা টেবিলের নাম দিব, টেবিলের নাম সে ধরেন যে আমার কি কান্ট্রিজ। তারপরে আমি কি দিব, ওই কান্ট্রিজ এর ভিতরে যেগুলো আছে এগুলো দিব। এই জিনিসটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। এখানে কান্ট্রি কোড, নাম, কন্টিনেন্ট নেম, এই তিনটা, এটা হয়তো বা নাও লাগে, এখন হয়তো বা জানি না লাগে কিনা। তারপরে এটা লিখে দিই কান্ট্রি কোড, বেসিকই আপনাদেরকে শেখাচ্ছি, নাম, কন্টিনেন্ট নেম। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি যদি এগুলো যদি উল্টাপাল্টা করি কোনো অসুবিধা হবে? উল্টাপাল্টা হলে উল্টাপাল্টা নামে ঢুকবে। এখন যদি আপনি উল্টাপাল্টা করেন তারপরেও আপনি ডাটা ইনসার্ট করতে পারবেন সঠিক উপায়, ওইটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। ভ্যালুস,
বলতেছে কি ইনসার্ট ইনটু কান্ট্রি, কান্ট্রি টেবিলের এইগুলোতে ইনসার্ট করতে বলতেছে ভ্যালুস, ভ্যালুস দিয়ে কি কোনটা কোনটাতে। সে ধরেন যে কান্ট্রি কোড দিলাম আমি, সে ধরেন যে আমার যে কান্ট্রি কোডটা দিলাম যে বাংলাদেশের কান্ট্রি কোড কি, সে ধরেন যে ফোন নাম্বারের যদি কান্ট্রি কোড হিসেবে ধরি, ঠিক আছে, তাহলে সে ধরেন যে ভ্যালুস হিসেবে বাংলাদেশের কান্ট্রি কোড ধরেন যে আমি দিলাম যে 880, ঠিক আছে, বাংলাদেশের কান্ট্রি কোড 880, ঠিক আছে। নাম কি, নাম হলো বাংলাদেশ। আর আর হলো যে এখানে কন্টিনেন্ট নেম, কন্টিনেন্ট হলো যে সে ধরেন যে এশিয়া প্যাসিফিক, এশিয়া প্যাসিফিক, প্যাসিফিক। এখন এগুলো কি আমার টেক্সট না, টেক্সট হওয়ার কারণে আমাকে কি দিতে হবে, এখানে কি ডাবল কোটেশনটা নিচ্ছে না, এটা কই, আচ্ছা এটা পরে ঠিক করবো না আমি, ঠিক আছে। আমি এটা দিলাম, এখন এটাকে ইনসার্ট করি। এই যে ডাটা ইনসার্ট হয়ে গেল, ইনসার্ট ইনটু কান্ট্রিজ, ডাটা ইনসার্ট হয়ে গেল। আমি ডাটাটাকে চেক করব কিভাবে, সিলেক্ট অল, অল মানে স্টারটা মানে হলো যে অল, স্টার ইকুয়াল টু অল বোঝায়, ঠিক আছে। সিলেক্ট অল ফ্রম কই কান্ট্রিজ টেবিল, এই যে 880 বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ঢুকে গেল, ঠিক আছে। তো আমরা এভাবে ইয়ে করব। আমি আপাতত এটা এটা নিয়ে ইয়ে করতেছি, বাট আপনি যদি মাল্টিপল ইনসার্টশন দেন তাহলে কিভাবে দিব, মাল্টিপল, মাল্টিপল ইনসার্শন, তাহলে মাল্টিপল ইনসার্শনে কি দিব, ইনসার্ট ইনটু সেম ভাবে আমি এই জিনিসটা লিখবো, সেম ভাবে ইনসার্ট ইনটু তারপরে ভ্যালুস দিলাম, নিচে নিচে লিখলাম, ভ্যালুস দিয়ে আমি এখান থেকে শুরু করলাম। এখান থেকে শুরু করে আমি এখানে সে ধরেন যে এটাকে কপি করে এখানে দিলাম। আমি আগে সিনট্যাক্সটা লিখতেছি, ঠিক আছে, যে প্রথমটা ইন্টিজার, সেজন্য আমার এখানে ডাবল কোটেশন দিতে হবে না বা সিঙ্গেল কোটেশন দিতে হবে না, এশিয়া প্যাসিফিক এইগুলো সিঙ্গেল কোটেশন আকারে থাকবে। তো এটা হলো যে আমার সিনট্যাক্স, কমা দিয়ে এখানে দিয়ে এটাকে কপি করলাম, হ্যাঁ। ওকে, এখন আমি দিয়ে দিলাম, হ্যাঁ। এখন সে আমি ধরেন যে কান্ট্রি কোড দিলাম, কানাডার কান্ট্রি কোড সে ধরেন যে 124 দিলাম। আমি বললাম যে কানাডা, সে ধরেন যে কানাডাকে আমি বললাম যে কানাডা একটা ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি বলে দিই, ঠিক আছে, বা ইউরোপিয়ান বলি, ঠিক আছে, ইউরোপিয়ান। তারপরে 826 দিয়ে দিলাম, সে ধরেন যে 826 নামে একটা দিলাম, যেটা দিলাম ইউনাইটেড কিংডম, এটাকে দিয়ে দিলাম, সে ধরেন যে ইউরোপিয়ান দিয়ে দিলাম। সে ধরেন যে আমি 224 দিলাম, ধরেন যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া আমি দিয়ে দিলাম এটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া রিজিয়নে, অস্ট্রেলিয়া কন্টিনেন্টে। তারপরে সে ধরেন যে আমি 392 দিলাম, আমি র্যান্ডমলি এটা দিচ্ছি 392, 392 দিলাম। আর 392 আমি এটাকে দিলাম জাপান, জাপান এশিয়া, মোস্ট প্রবাবলি এশিয়ায় পড়বে, আমি এশিয়া দিয়ে দিলাম, ঠিক আছে, এশিয়া প্যাসিফিক দিলাম। আপাতত এতগুলো রাখি, বেশি লিখলাম না। তারপরে রান দিই, ঠিক আছে, একসাথে সবগুলো ইনসার্ট হয়ে গেল। আমি এখন চেক করতে পারবো কি, সিলেক্ট অপারেশন দিয়ে চেক করতে পারবো না, সিলেক্ট অল ফ্রম, টেবিলের নাম কি কান্ট্রিজ, এই যে আমার সব ডাটাগুলো চলে আসলো, তাই না, খুব সুন্দরভাবে চলে আসলো। এখন একটা জিনিস দেখেন যে এই কান্ট্রিজে কান্ট্রি কোড ইন্টিজার ইউনিক আছে, ঠিক আছে, নট নাল। এখন সে ধরেন যে ইউনিক ওইখানে কেন দিছি, কারণটা হইলো যে আমি সে ধরেন যে এই সেম জিনিসের জায়গায় আমি সে ধরেন যে এটাকে আবার ইনসার্ট করতেছি, সে ধরেন যে ইনসার্ট করলাম,
আমি জিরো রাখলাম, ঠিক আছে, বাংলাদেশটাকে আমি চেঞ্জ করে ধরেন যে ইন্ডিয়া রাখলাম, ঠিক আছে, এশিয়া প্যাসিফিক দিলাম, এটা কিন্তু ইরর দিবে, ঠিক আছে, ইরর দিবে। কেন ইরর দিবে? বলতেছে ডুপ্লিকেট এন্ট্রি জিরো ফর কি কান্ট্রিজ ডট প্রাইমারি। কেন কেন আমাকে এটা ইরর দিচ্ছে? কারণ কি, ইউনিক হইতে হবে। আমি এখানে তাকে কন্ডিশন কি দিছি, কনস্ট্রেন্ট ইউনিক দিছি, ঠিক আছে, সেজন্য সেই ইরর দিবে। তো সেজন্য আমাদেরকে যখন আমরা ডাটাবেস ইঞ্জিনিয়ারিং এর কাজ করি, ডাটাবেস আর্কিটেকচার কাজ করি, আমাদেরকে বুঝতে হয় যে ইউজাররা কি ধরনের প্রবলেম গুলো করতে পারে, ইউজাররা কি ধরনের যেমন ধরেন যে কনভোকেশনে, আমরা ইউনিভার্সিটি কনভোকেশনে আমাদের 73টা ফিল্ড, 73টা ঘর আমাদের ফিল আপ করতে হয়েছিল। আমাদের যারা এলামনাই ছিল, এলামনাইরা বিরক্ত হয়ে গেছিল, ঠিক আছে, 73টা ফিল্ড। তো 73টা ফিল্ডের ভিতরে, 73টা না, অ্যাকচুয়ালি মনে হয় 86টা ফিল আপ করতে হইতো। ওই 86টার ভিতরে 73টা কম্পালসারি ছিল। তো ওই কম্পালসারিটা কিভাবে রাখছি, এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো ডাটাবেজে ছিল বিদায়, এবং সফটওয়্যারের ফ্রন্ট এন্ডে এই ইরর গুলো শো করে যে কোন কোন ইরর গুলো হচ্ছে। এই যে এই মেসেজটা আছে না, এই মেসেজ গুলো সফটওয়্যারের ফ্রন্ট এন্ডে শো করে, ঠিক আছে। তো এই কারণে এই 73টা ফিল্ড খুব ভালোভাবে সূক্ষ্মভাবে মানে যারা এলাম নাই তারা কনভোকেশনে ফিল আপ করতে পারছে, বুঝতে পারছেন। এখন তাদের জন্য যদি আমি যদি রিকোয়ারমেন্ট যদি মানে তাদের জন্য ইয়া করে দিতাম, খোলা রেখে দিতাম, তাহলে তারা উল্টাপাল্টা লিখতো। যেমন সে ধরেন যে তারা কি করছে, যে যারা এখানে আন্ডারগ্রেড মাস্টার্স করছে তারা এত বিরক্ত হয়ে গেছে যে মাস্টার্সে সিজিপিএ, তারা মাস্টার্সে সিজিপিএ উল্টাপাল্টা লিখছে 0.12, 2.12। বাট ওইটা আমরা আমাদের ভুলের কারণে আমরা এই জিনিসটা ওইরকম হয়েছে। বাট ওইখানে আরো রিকোয়ারমেন্ট আমরা চাইলে দিতে পারতাম, বাট ওই রিকোয়ারমেন্ট গুলো আমরা দিই নাই, ঠিক আছে। তো কারণ ওই নাম্বারটা আমাদের কাছে এখন ফ্যাক্ট করতেছে না, আমাদের ফ্যাক্ট হলো যে সে আমাদের স্টুডেন্ট কিনা, তো ওইটা ভেরিফাই হয়ে গেছে। তো এরকম যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে এই জিনিসগুলো দিতে হবে, ঠিক আছে। তো এইগুলো হলো যে কনস্ট্যান্ট। আমি চাইলে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমার এখানে ইনসার্ট হয় নাই। আমি যদি চেক করি, দেখেন আমার এখানে ইন্ডিয়া বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। ঠিক এরকম বিষয়টা ক্লিয়ার বিষয়টা। আমরা কিভাবে কাজ করতেছি, আর সিলেক্ট অপারেশনের ভিতরে আমি একটু জাস্ট দেখাই যে সিলেক্ট, এটা দেখাই, সিলেক্ট টু শো ডেটা, ঠিক আছে, টু শো ডেটা স্টার ইকুয়াল টু স্টার ইকুয়াল টু অল, ঠিক আছে, সিলেক্ট অল। এখন যদি আপনি স্পেসিফিক কোনো কিছু দেখতে চান তাহলে কিভাবে দেখতে পারেন? স্পেসিফিক ধরেন যে কোন একটা কলাম দেখতে চান, সে ধরেন যে কান্ট্রি কোড দেখতে চান, এটা তো অল ছিল, শুধুমাত্র একটা দেখতে গেলে কি হবে, সিলেক্টেড অলের জায়গায় কি দিতে হবে, অলের জায়গায় ওই টেবিলের নাম, ওই কলামের নামটা দিয়ে দিলে সে চলে যাবে ফ্রম কি কান্ট্রিজ, ঠিক আছে, এই যে কান্ট্রি কোড, এভাবে দেখা যায় আর কি, ঠিক আছে। এখন আমরা ডাটা ইনসার্ট করতে পারি কিভাবে? আমাদের এখানে তো কোনো ডাটা নেই, ঠিক আছে। তো আপনাদের চাইলে আপনারা এই টাস্কটা করতে পারেন। টাস্কটা কি, যতগুলো টেবিল আছে ওই টেবিলে ডাটা ইনসার্ট করা। আপনাদেরকে তো এই শীটটা দিয়ে দিব, ঠিক আছে, এই শীটটা দিয়ে দিব। আপনাদের কি করতে হবে, ডাটা ইনসার্ট করতে হবে। আপনাকে ডাটা ইনসার্শন দেখাচ্ছি, মাল্টিপল ইনসার্শন, সিঙ্গেল ইনসার্শন। আপনার কিভাবে মাল্টিপল ইনসার্শন করবেন, চ্যাট জিপিটি কে বলে দিবেন। চ্যাট জিপিটি কে কিভাবে বলবেন আমি একটু দেখাই, ঠিক আছে। এটা হলো যে আমার চ্যাট জিপিটি। আমি কিছুক্ষণ আগে ওই যে ওই জিনিসটা দেখলাম, মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে কিভাবে দেখে আর কি। এটা তো টেম্পোরারিতে আছি। তো চ্যাট জিপিটি কে আমি বলবো যে আমার কান্ট্রি হলো যে, সে ধরেন যে আমি এটা বললাম, ঠিক আছে, এটা আমার ডাটাবেজ, মাইস্কুল ডাটাবেজের টেবিল। আমি তাকে বলে দিলাম দিস ইজ মাই মাইস্কুল কান্ট্রিজ টেবিল ডেটা স্ট্রাকচার, টেবিল স্ট্রাকচার নাও জেনারেট মাল্টিপল ডেটা আপ টু 20 না, up to 25 data set, up to 20
data set according to my table structure with insertion format, insertion query format। এটা মাইস্কুয়েল কোয়েরি না, সেজন্য মাইস্কুয়েল কোয়েরি ফরম্যাট। দেখেন প্রম্পটটা আমাকে 25টার মতো দিবে। এই যে দেখেন, আপনারা এটা ইনসার্ট করতে পারবেন না, আপনাদের এটা কোনো টাস্ক না, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা দেখানো যে এইভাবে আপনার ডাটা ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে? এখন সে আমাকে বললো যে 1 2 3 4 করে দিছে, বাট তাকে বলেন যে আই ডোন্ট ওয়ান্ট সিকোয়েন্সিয়াল নাম্বার, সিকোয়েন্সিয়াল কান্ট্রি কোড at least 3-digit random and unique country code I want। তখন সে আমাকে দিবে। এই যে দেখেন, সে আমাকে সুন্দরভাবে করে দিচ্ছে না এই জিনিসটা। তো এখন আমি কি করব, সে ধরেন যে ডিলিট অপারেশন যেটা, কারণ আমি একটু দেখি যে আমি এখন কান্ট্রি কোডটা পুরোটাই খালি করতে চাচ্ছি। এখন আমি ডিলিট অপারেশনটা দেখবো, ঠিক আছে? ডিলিট the MySQL delete query। আমি জাস্ট একটু লিখে সার্চ দিই ডিলিটের ইয়েটা সিনট্যাক্সটা। আচ্ছা, আমি এখন ডিলিট করব, ঠিক আছে? এখন সিঙ্গেল ডিলিটটা দেখাই। সিঙ্গেল রো ডিলিটটা কিরকম? সিঙ্গেল রো ডিলিটটা হলো যে ডিলিট, তাড়াতাড়ি ইয়ে করতেছে, 11:30 বাজতেছে তো সেজন্য। ডিলিট ফ্রম, টেবিলের নামটা কি? কান্ট্রিজ। কান্ট্রিজ ওয়ার, কি ওয়ার কান্ট্রি কোড, আমি যে কোনো একটা ধরে আমি করতে পারবো, ঠিক আছে? ওয়ার কান্ট্রি কোড ইকুয়াল টু কি? সে ধরেন যে আমি কোনো কিছু একটা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? ওয়ার কান্ট্রি কোড ইকুয়াল টু, আমি সে ধরেন যে 392 লাস্টে জাপান যেটা আছে, জাপানটাকে ডিলিট করতে চাচ্ছি, তো সে ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিটটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, আমি একটু চেক করি শো কান্ট্রিজ, তো অল ফ্রম কান্ট্রিজ, দেখেন কান্ট্রিটা নাই। এখন আমি যদি ডিলিট অল যদি দিই, ডিলিট অল ডেটা, ডিলিট অল ডেটা, তাহলে আমাকে এটা কিভাবে করতে হবে? ডিলিট ফ্রম কান্ট্রিজ, আর কোনো কন্ডিশন দিতে হবে না, জাস্ট এটা রান করলে ডিলিট অল ফ্রম কান্ট্রিজটা আসতেছে না কেন? এটা তো হওয়ার কথা। ও ইউ আর ইউজিং সেফ মোড। আচ্ছা, সেফ মোড, অনেকের দেখেন যে এই ধরনের সমস্যা আসতে পারে। হ্যাঁ, ইউ আর ইউজিং সেফ মোড এন্ড ইউ ট্রাই টু আপডেট উইদাউট এনি টু ডিসেবল সেফ মোড। আমাকে কি বলতে, প্রিফারেন্সে গিয়ে এসকিউএল এডিটর এন্ড রিকানেক্ট। তো আমি এসকিউএল এডিটরে যাব, প্রিফারেন্সেস, এখানে দেখেন যে একটা আছে, এডিটে যাব, এই যে প্রিফারেন্সে সেফ মোডটা অন করা আছে, ঠিক আছে? এই যে এসকিউএল এডিটর, এই যে সেভ মোড, আমি সেভ মোডটাকে ওকে দিয়ে দিব, ঠিক আছে? আপডেট হয়ে গেছে। এখন আমি চাইলে ডিলিট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা ডিলিট হচ্ছে না, কারণটা হচ্ছে যে আমাকে এটা আমি আবার নতুন ভাবে ঢুকলে আমাকে ইয়ে করতে হবে, এটাকে রিকানেক্ট করতে হবে। তো আমি সার্ভারটাকে এখান থেকে কি রিকানেক্ট করা যাবে? আচ্ছা, আমি এটাকে আবার ডিলিট করে দিই। আমি আবার মাইস্কুল ওয়ার্কবেঞ্চে যাই।
এখন এটা কাজ করবে, ঠিক আছে। ওই সেভ মোডটা অনেকের কাছে থাকার কারণে অনেকে ডিলিট করতে পারেন না, ঠিক আছে। অনেক হাইপার হয়ে যান, যদি এই ধরনের সমস্যা হয় হোয়াটসঅ্যাপে আসবেন, হেল্প করব। এখন যেহেতু নতুন সেশনে আসছি, নতুন সেশনে কি এটাকে আমাকে ইউজ করতে হবে, ইউজ সাপ্লাই চেন, আমাকে ডাটা টেবিলে ঢুকতে হবে, ডাটাবেজে ঢুকতে হবে। ডাটাবেজে ঢুকলাম, এখন ডিলিট ফ্রম কান্ট্রিজটা দিই, এখন ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি শো ফ্রম কান্ট্রিজ দিই, শো অল ফ্রম, কোনো ডাটা দেখাবে না, ঠিক আছে, সব লাল 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 দেখাচ্ছে, তাই না? ওকে, এখন আমরা আসি যে এখন সবগুলো ডাটা মাল্টিপল ইনসারশন আবার, ঠিক আছে। ইনসার্ট ডেটা ইনটু কান্ট্রিজ। তো আমি চ্যাট জিপিটি কে যেটা দিছি না কিছুক্ষণ আগে, ওই জিনিসটাই আমি হুবহু এখানে বসাবো। একটা জিনিস কি, আপনি যদি কোড পারেন না, চ্যাট জিপিটি আপনাকে প্রচুর হেল্প করবে। আর যদি আপনি কোড না পারেন, তাহলে আপনার চ্যাট জিপিটি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারে না, উল্টা আপনাকে চ্যাট জিপিটি ডিজাস্টার এনে দিবে, ঠিক আছে। তো এই যে দেখেন, ইনসার্ট ডাটা ইনটু কান্ট্রিজ, আমি এখানে এই যে সবগুলো ডাটা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। শিফট এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিতে হবে, কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন ডাটা ইনসার্ট হয়ে গেছে 25টা রো। এখন আমি যদি এখানে দিই সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ যদি দিই, দেখেন এখানে সব ডাটাগুলো দেখাচ্ছে, তাই না? এখন যে বিষয়টা হলো যে আজকের এতদূর পর্যন্তই কেউ যদি প্র্যাকটিস করতে চান, চ্যাট জিপিটির মাধ্যমে ডাটা ইনসার্ট করেন, টেবিল ক্রিয়েট করেন, ঠিক আছে, আপনার মজা লাগবে। আমরা আমরা পরবর্তীতে আসতেছি না, একটু কঠিন প্রথম দিকে এসকিউএল এর গুলো একটু কঠিন লাগতে পারে, পরবর্তীতে এত মজা লাগবে আপনি মানে কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। এগুলো একটা খেলা, বুঝতে পারছেন? এগুলো আমরা পাইথন পাওয়ার বিআই যেরকম খেলা খেলছি না, এরকম খেলা। যারা অ্যাকচুয়ালি প্রতিদিন মানে অ্যাক্টিভ থাকবেন, তারা এগুলো মানে বুঝতে পারবেন। আপনি অন্যান্য লাইভ কোর্সে এই জিনিসগুলো, এই যে ছোটখাটো যে ব্রেকডাউন গুলো, এই ব্রেকডাউন গুলোই তো আমাদের ইরর। আপনি ইনসাপশন কিভাবে করতে হয় এই জিনিসটা তো আপনি গুগলে গেলে পাবেন, বাট ইনসার্ট করতে গেলে কি কি সমস্যা হয় এই জিনিসটা আসলে মেন্টরদের কাছ থেকে, মেন্টররা ভালো জানে এবং মেন্টরদেরকে বলে দেওয়া উচিত। এখন জানি না লাইভ ক্লাসে অন্য মেন্টররা এই জিনিসগুলো আপনাদেরকে বলবে কিনা, ঠিক আছে, বাট আপনারা একটা লাইফ টাইম একটা অপরচুনিটি পাচ্ছেন, ঠিক আছে। আপনারা এই কোর্সে সবচেয়ে কম টাকায় ভর্তি হয়েছেন, মাত্র 2500 টাকায় মনে হয় ভর্তি হয়েছেন অনেকে। তো এই কোর্সটা কিন্তু অন্য কোথাও পাচ্ছেন না। তো আপনারা এই জিনিসটা মিস করেন না, ঠিক আছে। কোনো কিছু বুঝতে পারতেছেন না, অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করেন, অ্যাক্টিভ থাকেন। আমি আপনাদেরকে বলতেছি, পাইথনেও বলছি, মাইস্কুলেও বলতেছি, পাওয়ার বিআইটা অনেক ইন্টারেক্টিভ ছিল। তারপর পাইথনটা যেরকম ইন্টারেক্টিভ পাইছি, আপনাদেরকে এই ধরনের ইন্টারেক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আর মাত্র 1 মাস বা 2 মাস আপনাদের পরিশ্রম করতে হবে, এরপরে তো কোর্সটা শেষই হয়ে যাবে, তাই না? শেষ হয়ে যাওয়ার পর আপনি যেন বলতে পারেন আপনি এই কোর্সে কি শিখছেন। আপনি যদি বলতে না পারেন যে আমি এই কোর্সে কি শিখছি, তাহলে কিন্তু আপনার কোনো মানে কোনো কাজ দিল না। বিষয়টা হলো যে ফিজিক্সে আমরা যে জিনিসটা পড়ছি না, কোনো কোনো একটা গতিশীল বস্তু ওইখান থেকে ওইখান থেকে গতি পরিবর্তন করে, ওই অবস্থান থেকে পরিবর্তন করে সে যদি ফিরতি ভাবে ওই অবস্থানে আসে, তাহলে তার বল কি শূন্য হয়ে যায়, তাই না? এই ধরনের আমরা একটা সংজ্ঞা পড়ছি না, ঠিক এই সংজ্ঞাটাই আপনাদের ক্ষেত্রে হবে যে আপনারা সব সেই কোর্সটা শুরু করছেন কবে, নভেম্বরের দিকে বা ডিসেম্বরের দিকে কোর্সটা শুরু করছেন। ওখান থেকে শুরু করে এখন আবার ঘুরে ফিরে ওইখানে আসলেন, কোর্সটা শিখলেন। শিখার পরে আপনি আপনার স্কিলটাকে যদি আপনি জিরো ভাবে দেখেন, তাহলে আপনার কোনো কনফিডেন্স থাকবে না, আপনি চাকরি পাবেন না এই ধরনের ডেটা অ্যানালিস্ট রিলেটেড জবে। আপনি কোথাও অ্যাপ্লাই করতে গেলে, কোনো জবের জন্য যদি প্রজেক্ট আসে, প্রজেক্টগুলো আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন না। আর যদি আপনি এই কোর্সটা শেষ করে যদি আপনি দেখেন যে না, আমার স্কিলস পাইথনে আমি ভালো করছি, পাইথনে কনফিডেন্স আছে, আরেকটু করলে আমি ভালো করব, পাওয়ার বিআই আমার মোটামুটি ভালো একটা ধারণা আছে, আমি শিখলাম, আমি ভালো করব, এসকিউএল আমি মোটামুটি ভালোভাবে শিখছি, আমি আশা করি আরো 1-2 মাস নিজে যদি পারি প্র্যাকটিস করি তাহলে হয়ে যাবে। আর সিনট্যাক্স গুলো মনে রাখতে হবে আমাকে। আর এক্সেলটা কি, এক্সেলটা আমি দেখি, এক্সেলটা তো আমার জন্য দুধভাত, আমি পারবো। তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা কই, আপনি জবের জন্য যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য আপনি কনফিডেন্স থাকবেন। হয়তোবা ওই জবটা হচ্ছে না, পরের জবটা অবশ্যই হবে। এই ধরনের আপনার গাট ফিলিং থাকবে, কনফিডেন্স। বাট আপনি যে কোর্স শেষে যদি আপনি আরে পাইথন পাইথন তো আমি শিখি নাই, পারতেছি না, পাওয়ার বিআই পারি কিন্তু একটু মোটামুটি পারি, ভালো মতো পারি না, ঠিক আছে, এসকিউএল ও শিখতে পারি নাই ভাই, অনেক কষ্ট, অনেক কঠিন। আর এক্সেল হ্যাঁ মোটামুটি পারি, আর একটু শিখলে ভালো পারবো, তখন কিন্তু এই কনফিডেন্সটা দিয়ে আপনি কোথাও জব করতে পারবেন না, সোজা কথা, ঠিক আছে। ইভেন আপনি বড় বড় প্রতিষ্ঠানে এখনো স্টিল এক্সেল নিয়ে কাজ করে, আপনি ওই এক্সেলটা নিয়ে পর্যন্ত কনফিডেন্স পাবেন না যে জবের জন্য অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এখন অন্যজন আমাদেরকে বলে যে ভাই আপনি জব দিতে পারবেন না। ভাই আমি নিজেই তো জব করি অন্য একটা প্রতিষ্ঠানে, নটরডেম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা দিচ্ছি, আমি আমার
যে ভুলগুলো শিখে আসছে ওই ভুলগুলো যেন আপনার না করেন, ওই জিনিসগুলো শিখাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে আমি যেরকম জব করতেছি আপনার যেন এই ধরনের জব পান, এটার জন্য আপনাদেরকে বেস্ট ট্রাই করতেছে। ঠিক আছে, এখন যদি আপনি নিজে ওই বেস্ট ট্রাইটা যদি না করেন, সত্য কথা বলতে আপনাদেরকে আমি মানে আপনারা নিজেরাও নিজেদেরকে হেল্প করতে পারবেন না, অন্য কেউ ইয়ে করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা ধর্মে কিন্তু আছে যে যারা হার্ডওয়ার্ক করে এবং যারা সৎ কাজ করে তাদেরকে উপরওয়ালা কি দেখায়, পথ রাস্তা দেখায় দেয়, তাই না? তো আপনি যদি অন্যের উপর যেন কি বলবো, অন্যের উপর আপনি যেন ডিপেন্ডেন্ট হয়ে না থাকেন, আপনি নিজেই যেন নিজের জবটা খুঁজে পান, এই ধরনের গাট ফিলিং থাকতে হবে, বুঝতে পারছেন? তখনই আপনি ভালো কিছু করবেন। বাংলাদেশে বাংলাদেশে এত এত স্কিল প্রয়োজন, স্কিল লোক প্রয়োজন, ওই স্কিল লোক বাংলাদেশে মানুষ পায় না, বুঝতে পারছেন? আর বাংলাদেশে আরেকটা ফ্যাক্টরের জন্য মানুষ পায় না, এটা হলো যে কি, স্যালারি অনেক কম দেয়। ওই স্যালারিতে এখনকার বর্তমানে কেউ ঢুকতে চায় না, কারণ এডুকেশন ইজ মাচ এক্সপেন্সিভ। ঠিক আছে, যেখানে আপনি 7 লাখ 10 লাখ টাকা দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্রাকে পড়ে আসছেন, ঠিক আছে, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আপনি পড়ে আসছেন অন্য জায়গা থেকে, ওই জায়গায় আপনি কি, আপনার কি কি বলবে যে আমাকে 12,000 টাকা 14,000 টাকার জবে ঢোকার জন্য আপনার কি গাট ফিলিং বলবে আপনাকে? আপনাকে বলবে না। তো এটাও একটা বিষয় যে এইচআরদেরকে ভাবা উচিত যে এখন এডুকেশন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, আমরা যদি চাই আমরা একটু যদি স্যালারিটা বাড়াই তাহলে আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, প্রফিট তো এটা করতেছে। ঠিক আছে, তো ওই জায়গাতে সমস্যা। বেস্ট অফ লাক। আপনার যদি আর কোনো কোয়েশন আছে, কোয়েশন না থাকলে আমরা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।